জানি আরিয়ানকে তুমি কখনোই ভুলতে পারবে না। ভালোবাসাটা আমিও বুঝি রিদিতা। ভালোবাসার মানুষকে মন থেকে মুছে ফেলা একদমই সম্ভব নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এখন আমি তোমার আর আরিয়ানের মধ্যে আর কখনোই পথের কাঁটা হয়ে থাকবো না। বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা, সুখে থেকো তুমি। তোমার সুখেই দূর থেকে বসে আমার কষ্টগুলোকে জলাঞ্জলি দিয়ে আমিও সুখে থাকতে পারবো। বলে আদনান দ্রুত চলে গেল সিঁড়ি দিয়ে। হৃদিতার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এতক্ষণ আরিয়ান দরজার আড়ালে থেকে সব কথা শুনছিল। আদনান চলে যেতে সে হৃদিতার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হৃদিতা মাথা তুলে তাকিয়ে আরিয়ানকে দেখে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরক্ষণেই তার মনে হলো আরিয়ান তাকে আদনানের মতো ভুল বুঝলো না তো। মাথা তুলে তাকিয়ে সে আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার চোখের ভাষার মানে এই যে, তুমিও কি আমাকে ভুল বুঝেছো আরিয়ান? আরিয়ানও চোখের ভাষা বুঝতে পেরে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমাকে আমি কেন ভুল বুঝবো রিদি? তুমি ভুল বোঝার মতো কোনো কাজ করেছো কি? তুমি এমন একটা ফুল যাকে কখনোই ভুল বোঝা যায় না। এরপর হৃদিতাকে ছাড়িয়ে আলতোভাবে ওর গাল ধরে কোমল কণ্ঠে বলল, ভালোবাসা কোনো অপরাধ নয় রিদি। আদনান তোমাকে ভালোবেসেছে, এটা তার কোনো অপরাধ নয়। আবার তুমি আমাকে ভালোবেসেছো, এটাও তোমার কোনো অপরাধ নয়। আসলে একটা কথা কি জানো, আমরা পৃথিবীতে যা চাই তা পুরোপুরি কখনোই পাই না। আল্লাহ আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন, তার ইচ্ছে মতো আর পরিকল্পনা মতোই সব কিছু হয়। তোমার আর আমার চাওয়াতে কিছুই হবে না। আল্লাহ যেমন আমার ভাগ্যে তোমাকে রেখেছেন, ঠিক তেমনি আদনানের ভাগ্যেও অন্য কাউকে রেখেছেন। আদনান তার সত্যিকারের ভালোবাসাকে একদিন ঠিকই খুঁজে পাবে। যেদিন সে খুঁজে পাবে সেদিন বুঝতে পারবে তুমি তার জন্য ছিলে না। তখন সে আপনার থেকেই সবটা বুঝে যাবে। আমাদের এখন ওকে কিচ্ছু বলার দরকার নেই। সময় ওর সব কথার উত্তর দিয়ে দেবে। আর ওর প্রতি কিংবা তোমার প্রতি আমার কোনো রাগ করার প্রশ্নই ওঠে না, কারণ তোমরা কেউই কোনো ভুল করনি। আরেকটা কথা, ঠিক আদনানকে এভাবে একটা ঘরের মধ্যে রেখে আমাদের বিয়ের কথাটা লুকানো উচিত হয়নি। ওকে বলে সবটা মিটমাট করে নেওয়া দরকার ছিল। আর ওর মতো ভালো মনের মানুষ সেটা এক সময় মেনেও নিত, তাহলে আজকে আর এমন হতো না। ও খুশি মনেই তোমাকে আমার হাতে তুলে দিত। আমি জানতাম না আরিয়ান, আনিকা আন্টি যে ওকে কিছু বলেনি। এত বছরে ওর লুকায়িত ভালোবাসা আমি অনুভবই করতে পারিনি। সেটা যে হঠাৎ করে এভাবে সামনে আসবে সেটাও আমি কল্পনাও করতে পারিনি। আরিয়ান হৃদিতার চোখের পানি মুছিয়ে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, এখন আর কোনো কান্না নয়। আমার হৃদয়ের চোখে পানি আর মুখে কষ্টের ছাপ আমি দেখতে চাই না। যা হবার তা হয়ে গিয়েছে। এখন চলো আদনানকে আমাদেরকে আটকাতে হবে। হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি দিলে দুজনেই নিচে চলে গেল। আদনান রুমে বসে লাগেজ প্যাকিং করছিল। আজকে সন্ধ্যার সময় কানাডার ফ্লাইট বুক করে ফেলেছে সে। ইমার্জেন্সি ভিত্তিতে কানাডায় চলে যাবে সে। মনে মনে ঠিক করে রেখেছে আর কোনোদিন ফিরে আসবে না এই দেশে। বাবা মায়ের বাড়িতেও যাবে না। ওর আলাদা অনেক ফ্ল্যাট আছে, ওখানে গিয়ে উঠবে। বাবার বিজনেস থেকেও পার্টনারশিপ উঠিয়ে নিয়ে নিজে আলাদা বিজনেস শুরু করবে। মোট কথা তার থেকে সত্যটা লুকানোর দরুন সে বাবা মায়ের থেকে একেবারে আলাদা হয়ে যাবে। যারা তাকে এভাবে ঠকালো তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। মনে মনে এসব ঠিক করে লাগেজ প্যাকিং করছিল আদনান। তখনই দরজার আড়ালে কাউকে উকি মারতে দেখে থেমে গেল সে। আদনান জোরে চেঁচিয়ে উঠে বলল, কে ওখানে? সামনে এসো বলছি। রুহি ভয়ে ভয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। আদনান ওকে দেখে বিরক্তিমাখা দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি আর আমার চোখের সামনে আসবে না, তাও আবার কেন এসেছো? রুহি আদনানের কথার কোনো উত্তর না দিয়ে ভাঙা গলায় ধীর কণ্ঠে বলল, আপনি কি সত্যি আজ কানাডা চলে যাচ্ছেন? তা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এখানে আরো বছর খানেক থেকে যাব? দেখছো না লাগেজ প্যাকিং করছি। এত কাণ্ড হয়ে যাওয়ার পরও আমার সামনে আসো কি করে তুমি? ভয় করছে না তোমার? রুহি তখন এক অপ্রত্যাশিত অবাক কাণ্ড করে বসলো। দৌড়ে এসে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। ঘটনার আকস্মিকতায় আদনান পুরো হতভম্ব হয়ে গেল। রুহি তার বুকে হাউমাউ করে কেঁদেই যাচ্ছে, আর সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কিছু বলা বা করার ভাষা যেন সে হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ আদনান রুহিকে জোরে ধাক্কা দিয়ে নিচের থেকে ছাড়িয়ে নিল। আদনান ঝাঁজ নিয়ে উত্তপ্ত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোমার? লজ্জা করে না এভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে? এই কয়দিন একটু ঝগড়াঝাটি কথাবার্তা খুনসুটি হয়েছে বলে এভাবে জড়িয়ে ধরবে? অসভ্য মেয়ে কোথাকার। আদনানের অপমানজনক কথা শুনেও রুহির কোনো ভাবান্তর হলো না। সে আদনানের হাত ধরে কান্না ভেজা ব্যাকুল কণ্ঠে বলল, প্লিজ আমাকে যত ইচ্ছা বকুন, কিন্তু এভাবে যাবেন না প্লিজ। আদনান হাত ছাড়িয়ে নিয়ে বলল, কে হও তুমি আমার, যে তোমার জন্য আমাকে থেকে যেতে হবে? এরপর যেন তোমাকে আমার সামনে আর না দেখি। মাইন্ড ইট।
এবার রুহি আপনা থেকেই দমে গেল। সত্যি তো, কে হয় ও আদনানের? কেন ওর চলে যাওয়ার কথা শুনে ওর এত কষ্ট হচ্ছে? মাত্র কটা দিনেরই তো পরিচয়, তাও সারাক্ষণ দুজন তাকমরার মতো ঝগড়াঝাটিতে লেগেছিল। মিলেমিশে খুব কমই থাকতো ওরা, তাও এই মানুষটার জন্য ওর এত কষ্ট হচ্ছে কেন? নিজের প্রশ্নে নিজেই কোনো উত্তর পেল না রুহি। দুই হাতে মুখ চেপে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল সে। আদনান কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আবার লাগেজ প্যাকিংয়ে মনোযোগ দিল, কিন্তু হঠাৎ করে নিজেরও কেমন যেন ভীষণ কষ্ট হচ্ছে। খুব প্রিয় কোনো মানুষকে আঘাত দিলে যেমন কষ্ট লাগে ঠিক তেমন কষ্ট অনুভূত হচ্ছে তার। মনটা কেমন খালি খালি লাগছে। এদিকে আদনানকে বোঝাতে ওর রুমের দিকে আসছিল। আদনানের শেষের কথাগুলো শুনে সে বুঝতে পারলো হয়তো রুহি আদনানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আদনান কি রুহিকে আদৌ ভালোবাসে? আদনানের রুমে প্রবেশ করে আরিয়ান প্রথমেই ভালোমতো সমস্ত রুমটা চোখ বুলিয়ে দেখে নিল। চারদিকে এখনো ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আদনানের নিজ হাতে সাজানো গোছানো ঘরটা বেহাল অবস্থা দেখে তার বেশ কিছুটা আফসোস হলো। ছেলেটা কম দুঃখে এসব করেনি। আরিয়ান আদনানের কাঁধে হাত রাখতেই চমকে উঠল আদনান, কিন্তু তার দিকে এক পলক তাকিয়ে সে আবারও নিজের কাজে মনোযোগ দিল। আরিয়ান তার পাশে বসে কোমল কণ্ঠে বলল, আমি জানি আদনান, তুমি কতটা কষ্ট পেয়েছো। ভালোবাসা হারানোর যে কি কষ্ট সেটা আমি উপলব্ধি করেছি একটা সময়। জানো তো, হৃদি ছোটবেলা থেকে আমার খেলার সাথী ছিল। একটা দিন একটা মুহূর্ত ওকে ছাড়া আমার কাটতো না। ও যে আমার কতটা আপন ছিল সেটা আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি। যেদিন ওকে আমারই চোখের সামনে দূর দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিন আমি ভালোবাসা হারানোর যন্ত্রণা কাকে বলে প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরেছিলাম। এরপর যতগুলো দিন যতগুলো বছর গিয়েছে, আমি ভালোবাসাহীন শূন্য হৃদয়টা নিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল আমার হৃদয়। আমি তাকে ভুলে গেলেও আমার অবচেতন মন তাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারেনি। এরপর যখন আমার জীবনের সবচেয়ে দুঃসময়টা চলে এলো, আমার জীবন প্রদীপ প্রায় নিভে যাচ্ছিল, তখনও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে আমাকে নতুন জীবন দান করলো। সে আমার স্রোতহীন জীবনটা আবার তরঙ্গময় করে তুলল। আমার খাঁ খাঁ করা বিরান ভূমির মতো হৃদয়ে পুনরায় ভালোবাসার বীজ বপন করলো। এরপর যতদিন গিয়েছে আমি ওর ভালোবাসায় গভীর থেকে গভীরভাবে মত্ত হয়েছি। এখন মনে হয় একটা সেকেন্ডও ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। এই ভালোবাসার থেকেও আরো বহু গুণ বেশি ভালোবাসতে চাই তাকে। যতদিন না পর্যন্ত ওর সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হলো, ততদিন পর্যন্ত আমি ওকে হারানোর ভয় থাকতাম। ভাবতাম এই বুঝে ওকে কেউ আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। সেই হিসেবে আমি তোমার কষ্টটা পুরোপুরি না হলেও বেশ অনেকটা অনুধাবন করতে পারছি। আজ ভাই হিসেবে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। তুমি সেটাকে উপদেশ হিসেবে না নিয়ে ভাইয়ের কথা হিসেবেই মেনে নিও। আদনান লাগেজ গোছানো বন্ধ করে আরিয়ানের কথা খুব মনোযোগ সহকারে শুনতে লাগলো। আরিয়ান বলতে শুরু করলো, আমাদের ভাগ্যে এমন অনেক কিছুই থাকে যার সম্পর্কে আমরা কখনো আগে থেকে জানতে পারি না। এই যেমন দেখো আমার অবস্থা। একটা সময় এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি বাঁচবো কিনা সেটা নিয়ে সবাই সন্দিহান ছিল। আমার নিজেরও বেঁচে থাকার ইচ্ছেটা ছিল না, কিন্তু কে জানতো আল্লাহ আমার জীবনে পুনরায় হৃদিকে পাঠাবেন, যাকে তিনি আমার জীবন সঙ্গী বানিয়ে দিয়ে পুনরায় আমার জীবনটাকে দ্বিতীয় সুযোগ দান করবেন। আমরা এমন কিছুই জানতাম না। আল্লাহ আমাদের জন্য এমন অনেক কিছু ভেবে রেখেছেন যেগুলো সম্পর্কে আমরা আগে থেকে কিছু জানি না। তুমি হৃদিকে ভালোবাসতে, এটা তোমার কোনো অপরাধ নয়, কিন্তু আল্লাহ হয়তো তোমার জন্য অন্য কোনো পরিকল্পনা করে রেখেছেন। তোমার জন্য অন্য কাউকে উত্তম জীবন সঙ্গী হিসেবে নির্ধারণ করে রেখেছেন, যার জন্য হৃদিকে তোমার ভাগ্যে না রেখে আমার ভাগ্যে রেখেছেন। তাই একটা কথা বলবো, পারলে সবসময় এটা মনে রাখবে, বর্তমান পরিস্থিতি দেখে কখনোই ভবিষ্যৎ বা অতীত যাচাই করা উচিত নয়। অবশ্যই একদিন তুমি এমন কাউকে পেয়ে যাবে যার জন্য তুমি একসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আজকের এই দিনটার জন্য। তাই বলছি ভাই, মনে কোনো রাগ বা ক্ষোভ পুষে রেখো না। মা বাবা যা করেন আমাদের ভালোর জন্যই করেন, তাদেরকে তুমি ভুল বুঝো না। তুমি চলে গেলে তারা খুব কষ্ট পাবেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করো না। যদি সত্যি সত্যি আমাকে ভাই মনে করে থাকো, তাহলে প্লিজ আমার এই কথাগুলো রাখো, তুমি যেও না প্লিজ। আরিয়ানের শেষের কথাটা একরাশ মিনতি ভেসে উঠল। আদনান সেদিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আদনান একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বড় ভাইদের মতো উপদেশগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সত্যি তোমার কথাগুলোকে মুগ্ধ হয়েছি। তোমার কিংবা হৃদিতা কারো উপরেই আমার কোনো রাগ ক্ষোভ নেই, কিন্তু একটা কথা কি জানো ভাই, মস্তিষ্ক যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে চাইলেও অবুঝ মনটা মানতে চায় না। তবুও আমি সবার ভালোর জন্য নিজেকে মনকে বোঝাতে চেষ্টা করব। আমার মনের কথা আমি পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করব। তবে আজকে তোমাকে আমি একটা কথা বলবো হৃদিতা, এবং তোমার ভালোর জন্য আশা করি তুমি কথাটা মেনে নেবে। কি কথা আদনান? হৃদিতাকে তুমি এখনই বিয়ে করতে পারো না। কারণটা আমি স্পষ্ট করে তোমাকে বলছি, তুমি এবং হৃদিতা দুজনেরই কেউই এখনো স্টাডি কমপ্লিট করনি।
নিজেদের জায়গায় ভালোভাবে প্রতিষ্ঠিত হওনি। তোমার যেমন বিডিতে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, তেমনি কানাডায় হৃদিতারও ডাক্তারি পড়াশোনার বাকি রয়েছে। এই মুহূর্তে তোমার বিয়েটা হলে ও কিছুতেই তোমার মায়া ছেড়ে কানাডা ব্যাক করতে চাইবে না। তাই পুরোপুরি মায়ার পবিত্র বন্ধনে জড়ানোর আগেই ওকে তুমি প্রতিষ্ঠিত হতে সাহায্য করো, ওর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাহায্য করো। সাময়িক সময়ের বিচ্ছেদের পর যখন তোমরা পুনরায় একত্রিত হবে, তখন দেখবে এর চেয়ে সুখময় অনুভূতি আর কিছুই হতে পারে না। এগুলো শুধু আমার কথা না, আমার বাবা মা, তোমার মা এবং রেজা আঙ্কেল সবাই এগুলো আগে থেকে ঠিক করে রেখেছেন। কিন্তু তারা তোমাদের বিয়ের পর হৃদিতাকে কানাডায় পাঠাতে চাচ্ছেন। তুমি কষ্ট পাবে জেনে হৃদিতা তোমাকে কখনো এই কথাগুলো বলেনি, কিন্তু আমার মনে হয় এই কথাগুলো তোমার এখনই জানা উচিত। আমি জানি হৃদিতা বিয়ের পর কিছুতেই কানাডা ব্যাক করতে চাইবে না, তাই ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে শক্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে। এটা তোমার ভালোবাসার অগ্নি পরীক্ষা। আদনানের কথা শুনে আরিয়ান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। অন্য কোনো কথা তার মাথায় ঢুকছে না। হৃদির সাথে তার বিচ্ছেদ হবে এটা ভাবতেই তার হৃদয় জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সাময়িক সময়ের বিচ্ছেদ হলেও যদি হৃদি এই মুহূর্তে তার অক্সিজেনে রূপান্তরিত হয়ে গেছে, তার আত্মার সাথে পুরোপুরি মিশে গিয়েছে, সে কিভাবে তাকে ছাড়া কয়েকটি বছর থাকবে? একটি মুহূর্তও তো সেই হৃদিকে ছাড়া কল্পনা করতে পারে না। আরিয়ান কোনো কথা বলছে না দেখে আদনান বুঝতে পারলো তার কথাগুলো এখন আরিয়ানের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ওকে সবটা বুঝে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। তাই আদনান আরিয়ানকে জড়িয়ে ধরে ওর পিঠে একটা আলতো চাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান আদনানের বিছানায় ধপ করে বসে পড়ল। আদনানের কথাগুলো সে গভীর মনোযোগ সহকারে ভাবতে লাগলো। মস্তিষ্ক নানা যুক্তি দিয়ে আদনানের কথাগুলো বোঝানোর চেষ্টা করতে চাইলেও অবুঝ হৃদয় যে কিছুতেই মানতে চাইছে না। বুকের বাপাসটা ভীষণভাবে ব্যথা করছে তার। অতি কষ্টে হৃদয় স্পন্দন যেন বারংবার থেমে থেমে চলছে। হঠাৎ দুহাতে শক্ত করে মাথা চেপে ধরল আরিয়ান। ফর্সা মুখটা কেমন লালচে বর্ণ ধারণ করলো। চোখের সাদা অংশে রক্ত জমাট হলো। সেখান থেকে দুফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল গালবে। প্রায় 1 ঘন্টা ধরে নিজের মনের সাথে বোঝাপড়া করে ছাদের দিকে পা বাড়ালো আদনান। তার মনের ভেতরে বোঝা অনেকখানি হালকা হয়ে গেছে। আরিয়ানের কথায় এমন কি জাদু আছে কে জানে। তার কথাগুলো শোনার পর থেকে আদনানের মন জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে চলেছে। কিন্তু এই মুহূর্তে আরিয়ানকে সে আরেক অগ্নি পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়ে রেখে এসেছে। সেই পরীক্ষায় আরিয়ান কিভাবে উত্তীর্ণ হয় সেটাই দেখবে আদনান। ছাদের দিকে যাওয়ার সময় আদনান দেখতে পেল মিসেস আনিকা রায়হান মিসেস শায়লাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। মিস্টার রায়হানও একপাশে থমথমে মুখ করে বসে আছেন। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে এলো। তাকে দেখে প্রত্যেকেই সেখানে সচকিত হয়ে উঠল। সবাই আগ্রহ নিয়ে বুঝতে চেষ্টা করলো আদনানের মনে এই মুহূর্তে কি চলছে। আদনান তাদের প্রত্যেকের অবস্থা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কানাডা যাচ্ছি না। আদনানের এই একটা কথাই মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হান সহ প্রত্যেকের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মিসেস শায়লা এবং ডক্টর রেজা চৌধুরীর চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। মিসেস আনিকা রায়হান দৌড়ে এসে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মিস্টার রায়হানও ধীর পায়ে এসে আদনানকে বুকে জড়িয়ে ধরলেন। মিসেস আনিকা রায়হান কান্না করতে করতে বললেন, তুমি আমাদের ভুল বুঝো না আদনান, আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তোমাকে আমরা ঠকাতে চাইনি। প্লিজ আমাদেরকে মাফ করে দাও বাবা, আমাদের থেকে কখনো দূরে যেতে চেও না। মিস্টার রায়হান অনুশোচনার কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমার মাকে বারণ করেছিলাম সবকিছু না জানাতে, জানলে তুমি খুব কষ্ট পাবে, এজন্যই ধীরে ধীরে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা বলতে চেয়েছিলাম। তোমাকে কষ্ট দিতে বা ঠকাতে আমরা কেউই চাইনি। আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি ড্যাড আর মাম্মা, তোমরা আমাকে ঠিক কতটা ভালোবাসো। আমি কষ্ট পাবো জেনে তোমরা হয়তো বলতে চাওনি, কিন্তু আমার এতদিনের ভালোবাসাকে আমার থেকে দূরে চলে যেতে দেখে আমিও রাগের মাথায় নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই তোমাদের সাথে মিসবিহেভ করে ফেলেছি। আরিয়ান ভাই আমাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে সম্পর্কের মূল্য কতটুকু। তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও। মিসেস শাইলা এবং ডক্টর রেজা চৌধুরী আদনান কাকে ভালোবাসার কথা বলছে বুঝতে পারলেন না। তবে তারা আর কিছু জিজ্ঞেস না করে চুপ করে রইলেন। আনিকা রায়হান চোখ মুছে বললেন, মা বাবার কাছে সন্তানের কোনো অপরাধ হয় না বাবা, তুমি শুধু আমাদের ছেড়ে যেও না, আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। আদনান নিজের বাবা আর মাকে একসাথে বুকে জড়িয়ে ধরল। পরম শান্তি অনুভব করল সে। ছাদের একপাশে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে রুহি। তপ্ত রোদে পুড়ে যাচ্ছে সে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ লাল হয়ে গেছে। বড্ড অভিমান হয়েছে তার আদনানের প্রতি। তার যে কতটা কষ্ট হচ্ছে তা সেই হনুমানটা বুঝবে কি করে। আর যাবে না সে ওই হনুমানের কাছে।
কে হয় ওর ওই মানুষটা? সে যদি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারে, আমিও ওর ধারে কাছে যাব না। এসব ভাবতে ভাবতে চোখের পানি মুছল রুহি। আদনান যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। অনেকক্ষণ ধরে রুহিকে অপলক দৃষ্টি থেকে দেখে যাচ্ছে আদনান। একসময় এগিয়ে এসে হালকা একটু কেশে বলল, ম্যাডামের কি কান্নাকাটি শেষ হয়েছে? তাহলে একটু কথা টথা বলতাম। রুহি চমকে পেছনে তাকালো। তার চোখকেই সে যেন বিশ্বাস করতে পারছে না। সাথে সাথে মনে এক অপার আনন্দ খেলে গেল। খুশিতে মনটা চকচক করে উঠল আদনানকে তার সামনে দেখে। পরক্ষণে এই সকালের ঘটনাটি মনে করে মুখ কালো করে আবার অন্যদিকে মুখ ফুরিয়ে নিল রুহি। কথা বলবে না সে এই বদমেজাজি লোকটার সাথে। আদনান আবারও একই কণ্ঠে বলল, ম্যাডাম আমাকে দেখে মনে হয় খুশি হয়নি। আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রুহি তাও কোনো কথা বলছে না। আদনান তাও বলে যাচ্ছে, আচ্ছা, এখন একটু কথা বললে কিছুই হবে না। কথা না বললে ঝগড়া হবে কি করে? ঝগড়া করে তারপর না হয় কথা না বলে থাকলেই হবে। এখন কেন শুধু শুধু কথা বলছে না মিস ধানীলঙ্কা? রুহি এবার আদনানের মুখোমুখি দাঁড়িয়ে চোখমুখ শক্ত করে বলল, আপনার সাথে ঝগড়া করব কেন? আমি কথাই বা বলবো কেন? কে হন আপনি আমার? আমি তো আপনার কেউই হই না। তাহলে এসেছেন কেন কথা বলতে? চলে যাচ্ছিলেন, চলে যান। আদনান রুহিকে একটানে নিচের কাছে এনে কোমর জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। আর রুহি গোল গোল চোখে আদনানকে দেখতে লাগলো। আদনান রুহির মুখের কাছে মুখ এনে বলল, জানতে চাও কে হও তুমি আমার? রুহি চুপ করে থেকে অপলক আদনানের দিকেই তাকিয়ে থাকলো। তার চোখে মুখে জিজ্ঞাসা, কে হয় সে আদনানের? আদনান রুহির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বুঝিয়ে দিল সে কে হয় তার। রুহির পুরো শরীর জুড়ে বিদ্যুৎ গতিতে শিহরণ জড়িয়ে গেল। অবাক বিস্ময়ে সে আদনানের মুখের পানে তাকিয়ে থাকলো। আদনান রুহির সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলো, এই কয়দিনে তুমি আমার অনেক কিছু হয়ে গেছো। মনের অজান্তেই আমার মনের পুরোটা দখল করে নিয়েছো তুমি। সেটা এতদিন বুঝতে না পারলেও আজ ভালো মতোই বুঝতে পেরেছি আমি। যখন আমি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বুকের ভেতরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। বারবার মনে হচ্ছিল খুব মূল্যবান কেউ একজন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না সে কে। পরে যখন তুমি এলে আমাকে আটকাতে আর আমি তোমাকে ফিরিয়ে দিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কে হও। তোমাকে ফিরিয়ে দিতে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু সে কষ্টকে চাপা দিয়ে তোমার থেকে দূরত্ব সৃষ্টি করতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি তোমার থেকে আমার দূরত্ব সৃষ্টি হওয়া কখনো সম্ভব না। রুহি মন্ত্রমুগ্ধের মতো আদনানের কথাগুলো শুনছিল। সেও যে মানুষটাকে মনের অজান্তেই গভীরভাবে ভালোবেসে ফেলেছে সেটা আজকেই সে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পেরেছে। যখন আদনান তাকে ছেড়ে কানাডা চলে যাচ্ছিল তখন সে অসহনীয় যন্ত্রণায় ভুগছিল। মনে হচ্ছিল বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা টেনে বের করে নিচ্ছে। আপনি না হৃদিতা আপুকে ভালোবাসতেন? তোমার কাছে কোনো কিছুই অস্বীকার করব না আমি। হ্যাঁ, আমার জীবনের প্রথম ভালোবাসাও, আর প্রথম ভালোবাসাকে কেউ কোনোদিন ভুলতে পারে না। হয়তো আমিও কখনো পারবো না। মনের এক কোণায় ওর জন্য সবসময় জায়গা থেকেই যাবে। কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসলেই সবাইকে পাওয়া যায় না। ভাগ্যে নির্ধারিত করে রাখা সত্যিকারের ভালোবাসার মানুষটা অনেক দেরিতে আসে, যেমনটা তুমি আমার জীবনে এসেছো। আরিয়ান ভাই একটা কথা একদম ঠিক বলেছে জানো, আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখে দেন যা আমরা প্রথমে কখনো বুঝতে পারি না। মনে করি আমাদের জন্য আমাদের উত্তম জিনিসটাই বোধহয় হারিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য সত্যিকারের ভালো জিনিসটা আল্লাহ আমাদেরকে একসময় না একসময় ঠিকই বুঝিয়ে দেন, যেমনটা আজকে আমি তোমাকে পেলাম। রুহি আবার আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই কান্না সে সুখের কান্না, ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার কান্না। আদনান রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার মন জুড়ে প্রশান্তির অনুভব হয়ে চলেছে। রুহি আদনানকে ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে ব্যাকুলভাবে বলতে লাগলো, আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না তো আদনান? রুহির মুখে প্রথমবার নিজের নাম এভাবে শুনে থমকে গেল আদনান। হৃদয় জোড়ে কেমন এক অদ্ভুত প্রশান্তিময় অনুভূতি বইতে লাগলো। রুহির চোখের পানি মুছে দিয়ে আদনান শান্ত কণ্ঠে বলল, ছেড়ে গিয়ে আবার একেবারের জন্য তোমার কাছে ফিরে আসবো রুহি, কথা দিলাম। রুহি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের রহস্যময় কথার কিছুই বোধগম্য হলো না তার কাছে। রাইসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করছে। তখনই একটা ফোনে কল এলো। ও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। হ্যাঁ বলো, কি জানতে পেরেছো মেয়েটার ব্যাপারে? ওপাশ থেকে কেউ একজন কি যেন বলল। রাইসা শান্তভাবে সেটা শুনে ফোনটা রেখে দিল। ইজি চেয়ারে বসে চোখটা বন্ধ করে দোল খেতে লাগলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। হঠাৎ চোখ খুলে অস্থিরভাবে নিচে নিচেই বলতে লাগলো, এটা তুই কি করলি রাইসা? নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষটার সাথে এমনটা করতে পারলি তুই?
আর এখন ওর জীবনে অন্য একজন মানুষ এসে গেছে। ওকে তুই চিরকালের জন্য হারিয়ে ফেলেছিস। বলেই পাগলের মতো হাসতে লাগলো সে। তাকে এখন পুরো একটা উন্মাদের মতো লাগছে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় বরাবর সজোরে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই ভাঙা আয়নার টুকরোগুলো হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে ফেলল সে। তার হাত থেকে অঝরে রক্ত ঝরছে, চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে। দাঁত কটমাট করে ক্রোধান্বিত কণ্ঠে রাইসা নিজে নিজে বলতে লাগলো, একবার নিজের ভুলে তুই আরিয়ানকে হারিয়ে ফেলেছিলি রাইসা, এখন তুই আবার ওকে হারিয়ে ফেলতে পারিস না? তোকে যে করে হোক ওকে নিজের মতো করে হাসিল করে নিতে হবে। এবার আর ওকে হারাতে দিস না। দরকার হলে ওই মেয়েটাকে সরিয়ে দে আরিয়ানের জীবন থেকে। ভেঙে টুকরো টুকরো হওয়া আয়নার প্রতিবিম্বগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল রাইসা। তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। এরপর হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি শুধু আমার আরিয়ান, তুমি আর অন্য কারো হতে পারো না। আরিয়ান, রিদিতা, তাদের বন্ধুরা আদনান, রুহি ওরা সবাই লং ড্রাইভে বেরিয়েছে। এবার আরিয়ান, রিদিতা এক গাড়িতে বসেছে আর তার বন্ধুরা আরেক গাড়িতে বসেছে, আর আদনান, রুহি অন্য গাড়িতে বসেছে। গাড়িটা হাইওয়ে ধরে ছুটে চলেছে আপন গতিতে। আরিয়ান ড্রাইভিং করার থেকে বেশি মনোযোগ দিচ্ছে রিদিতার দিকে। কয়েক সেকেন্ড পরপরই রিদিতার দিকে বারবার মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। পরক্ষণেই হঠাৎ করে মুগ্ধতার রেশ কেটে গিয়ে একটা বিষাক্ত চাপা ব্যথায় বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। এটা দেখে রিদিতা বলল, আরিয়ান, গাড়ি চালাও ঠিক মতো, পরে না হয় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙবে। তোমার জন্য তো জানও কোরবান করে দিতে পারি। রিদিতা চোখ রাঙিয়ে বলল, জান কোরবান করতে হবে না, তোমার শুধু আমার কাছে থাকলেই হলো। এসব কথা দ্বিতীয়বার শুনলে তোমার খবর আছে। গাড়িতে থাকা মিউজিক বক্সটা থেকে মৃদু আওয়াজে গানের কলি ভেসে আসছে। जो मेरी रूह को सेंदा प्यार दे ও খুশি বান গয়া হো তুম, জিন্দেগি বান গয়া হো তুম। হৃদিতা হঠাৎ করে অন্য মনস্ক হয়ে গেল। তার হাসি খুশি মুখটা নিমিষেই বিষণ্ণতায় ছেয়ে গেল। কি এক গভীর ভাবনা জগতে তলিয়ে গেল সে। আরিয়ান সেটা লক্ষ্য করে চিন্তিত গলায় বলল, কি হয়েছে রিদি, তোমার হঠাৎ এভাবে মুড অফ হয়ে গেল কেন? হৃদিতা আচমকা আরিয়ানের হাত ধরে করুণ কণ্ঠে বলল, তুমি আমার থেকে কখনো হারিয়ে যাবে না তো আরিয়ান? হৃদিতার এই একটি কথার মাঝে যেন ঝরে পড়ল অপরিসীম বেদনা আর একরাশ মিনতি। এই একটি মাত্র বাক্য শুনে আরিয়ানের হৃৎপিণ্ড ধক করে উঠল। বেশ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে হৃদিতাকে ভালো করে পরখ করে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ এমন কথা কেন বলছো রিদি? পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার কাছ থেকে কখনো আলাদা রাখতে পারবে না। হঠাৎই আরিয়ানের আদনানের বলা কথাগুলো মনে পড়ে গেল। বুকটা আবার ব্যথায় জর্জরিত হয়ে উঠল। তবুও সে এই মুহূর্তে শান্ত রইল। হৃদিতা ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো, আমার তবুও কেন যেন ভয় করছে আরিয়ান। কালকে রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি আমি। কোনো এক অদৃশ্য কালো ছায়া যেন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে নিচ্ছে, বহু দূরে সরিয়ে নিচ্ছে। আমি চাইলেও তোমার কাছে ফিরে আসতে পারছি না। বলে হৃদিতা ফুফিয়ে কেঁদে উঠল। সেটা দেখে আরিয়ানের চোখ থেকেও আপনা আপনি অশ্রু ঝরে পড়তে লাগলো। তার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। সে হৃদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে আমি কোনোদিনও হারাতে দেব না রিদি। এই প্রাণ থাকতে না ঠিক এভাবে আজীবন বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমি সবসময় তোমারই ছিলাম, তোমারই আছে, আর চিরকাল শুধুমাত্র তোমারই থাকবো। মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমাকে কোনোদিনও আমার মন থেকে আর মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না। তুমি শুধুই আমার হৃদি, আর আরিয়ান শুধুই তোমার। হৃদয়তা আরিয়ানের বুকের কাছে শক্ত করে মাথা ঠেকিয়ে তাকে আঁকড়ে জড়িয়ে ধরে রইল, যেন একটু আলগা হলেই আরিয়ান তার থেকে দূরে চলে যাবে। বেশ অনেকক্ষণ পর হৃদিতা কিছুটা স্বাভাবিক হয়েছে। সাদা রঙের বিএমডাব্লিউ কারটা শহরতলি ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছে। এখানে কোনো যান্ত্রিক পরিবেশ নেই, আছে প্রকৃতির স্নিগ্ধতা এবং শীতল বাতাস। আরিয়ান আদনানের বলা কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাতে ড্রাইভিং করতে করতে অন্য হাতে হৃদিতার হাত ধরে ফেলল। হৃদিতা তার চোখের দিকে তাকালো। নিজের মনের ভেতর চলা তীব্র তাণ্ডবকে ভেতরে রেখে আরিয়ান শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমার একটা কথা রাখবে রিদি? কি কথা আরিয়ান? আমরা এখনই বিয়ে করব না। আগে তুমি কানাডা ব্যাক করে নিজের স্টাডি কমপ্লিট করে ডাক্তার হয়ে ফিরবে। ওদিকে আমিও আমার পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হয়ে যাব। সেই সাথে আমার শখের গান গাওয়াটাকে পার্ট টাইম জব হিসেবে বেছে নেব। এর মধ্যে প্রফেশনাল সিঙ্গার হয়ে গেলেও হতে পারি। আফটার অল এটা তোমার আমার স্বপ্ন। দুজন যখন দুজনের ডেস্টিনেশনে পৌঁছে যাব, তখন আমরা পুনরায় একত্রিত হব। আমাদের দুজনের শুভ মিলন ঘটবে, আমাদের পরিণয় থেকে পরিণতি ঘটবে। আরিয়ানের কথা শুনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল হৃদিতা। সে উত্তেজিত কণ্ঠে বলল, এসব তুমি কি বলছো আরিয়ান?
আরিয়ান শক্ত কণ্ঠে বলল। আমি ঠিকই বলছি রিদি, আমাদের দুজনের ভালোর জন্যই বলছি। রিদিতা কাতর কণ্ঠে আরিয়ানের 2 হাত শক্ত করে ধরে বলল, প্লিজ আমাকে নিজের জীবন থেকে এভাবে দূরে সরিয়ে দিও না আরিয়ান। আমি পারবো না তোমাকে ছাড়া এতগুলো বছর থাকতে। আমার নিঃশ্বাস আটকে আসবে তোমাকে ছাড়া, ভীষণ কষ্ট হবে আমার। আমি কিছুতেই তোমাকে ছেড়ে যেতে পারবো না। বলতে বলতে কান্না করে দিল রিদিতা। রিদিতার কান্না দেখে আরিয়ানের বুকে এই মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গেছে। কান্নাগুলো ভেতর থেকে দলা পাকিয়ে গলায় এসে আটকে আছে। কণ্ঠরোধে নিঃশ্বাস আটকে আসছে তার। তবুও সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো। নিজেকে তার রিদিতার সামনে এভাবে দুর্বল প্রমাণ করলে চলবে না, তাতে মেয়েটা তার মায়ায় আরো বেশি করে আটকে যাবে। সে অতি সযত্নে রিদিতার 2 চোখের পানি মুছে দিয়ে তার ডোগাল ধরে ভেজা কমল কণ্ঠে বলল, আমি তোমার ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি রিদি। আগেরবার তোমাকে আটকে দিয়েছিলাম আমি, কিন্তু এবার আর আটকাবো না। দহন যন্ত্রণায় নিঃশেষ হয়ে গেলেও না, কারণ বিচ্ছেদের পর তোমার আমার যে মধুর মিলন ঘটবে, সেই অবিস্মরণীয় সুখের মুহূর্ত পৃথিবীর কোনো সম্পদেই ক্রয় করা যাবে না। আমি তোমার জন্য সেই মাহেন্দ্র ক্ষণের মুহূর্তটির অপেক্ষায় থাকবো রিদি। বলে রিদিতাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল আরিয়ান। রিদিতা তার বুকের সাথে মিশে হাউমাউ করে কেঁদে চলেছে। আরিয়ানের চোখ থেকে নিঃশব্দে অসংখ্য অগণিত অনর্গল অশ্রু ঝরে পড়ছে। 2টি ব্যথাতুর তীব্র যন্ত্রণাময় হৃদয় আগুনের লেলিহান শিখার মতো প্রচণ্ড যন্ত্রণায় কাটাচ্ছে। হায়, এই কষ্ট যদি বাহিরে বের করে দুনিয়াকে দেখানো যেত। অপরদিকে আদনান আর রোহিত চুপচাপ থাকার মানুষ নয়। তারা আবারও কোনো একটা টপিক নিয়ে ঝগড়া করতে ব্যস্ত। তাদের প্রেম করা থেকে ঝগড়াটাই হয় বেশি, কিন্তু দিন শেষে আবার একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। একসময় আদনান ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এত ঝগড়াটে লাইফ পার্টনার নিয়ে আমি জীবন কাটাবো কিভাবে? আমাকে তো অকালে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। রুহি রেগে লাল হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কি? আমি ঝগড়াটে? তুমি ঝগড়াটে? তোমার 14 গোষ্ঠী ঝগড়াটে। রুহির সম্বোধনে দুদিনে আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ড্রাইভিং করতে করতে আদনান আগ চোখে রুহির চোখের দিকে তাকিয়ে বলল, 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু অতি দ্রুত তুমিও এসে যাবে রুহি। হ্যাঁ, সেটা ঠিক, তবে এখনো তো আসিনি। আর আমার সাথে বেশি ঘাটতারামো করলে জীবনেও আসবো না। আমাকে তুমি পেতনি বলো না? একদিন দেখবে অন্য কোনো ভূতের ঘাড় ধরে তার গলায় ঝুলে আমি যাব। আদনান অতি দ্রুত গাড়ির ব্রেক কষে গাড়ি থামিয়ে স্থির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল। রুহি ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের স্থির ও শান্ত দৃষ্টিতে সুস্পষ্ট রাগ দেখতে পাচ্ছে। রুহি শুষ্ক একটা ঢোক গিলে বলল, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? আদনান রাগান্বিত কণ্ঠে বলল, কি বললে একটু আগে তুমি? রুহি মনে করার চেষ্টা করে বলল, একটু আগে তো কত কথাই বললাম, তুমি কোন কথাটা শুনতে চাচ্ছ? আদনান রাগে স্টিয়ারিং এর ওপর ঘুষি মেরে বসলো। রুহি ভয়ে কেঁপে উঠল। তার হঠাৎ মনে পড়ে গেল আদনান তার কোনো কথাটার জন্য রেগে আছে। তাই সে কাচুমাচু ভঙ্গিতে মুখটা করুণ করে আদনানের হাত ধরে মিষ্টি কণ্ঠে বলল, সরি। আদনান রাগ বজায় রেখেই বলল, সরিতে কোনো কাজ হবে না, আর সরি বলারও কোনো দরকার নেই। আমাকে তো তোমার ভালো লাগে না। যাও, অন্য কোনো ভূতের ঘাড় ধরে তার গলায় ঝুলে পড়ো গিয়ে। রুহি আদনানের হাতটা আরো শক্ত করে ধরে বলল, আচ্ছা সরি তো, আর কখনো বলবো না এমন কথা। আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কারো কথা আমি খুনাক্ষরেও ভাবতে পারি না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আদনানের রাগ তবুও কমল না। নিজের ভালোবাসার মানুষকে সে অন্য কারোর সাথে একটুখানিও শেয়ার করতে পারে না, সেসব কথা শুনতেও পারে না। রুহি এবার এক অভাবনীয় কাজ করে বসলো। আদনানের গালে একটা কিস করে বসলো, তারপর গুটিসুটি মেরে অন্য পাশে গিয়ে মুখ ঢেকে বসে রইল। আদনান ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল, কিন্তু যখন বুঝতে পারলো রুহি তার সাথে কি করেছে, তখন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে এক অসাধারণ অনুভূতি বয়ে গেল। তার রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সে রুহির হাতগুলো ছাড়িয়ে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে একটা কিস করে বসলো। রুহি লজ্জায় লাল হয়ে গেল একদম। আদনান শান্ত কণ্ঠে বলল, তোমার অপরাধ ক্ষমা করা গেল হুরপুরি। কিছুক্ষণ পরে আদনান তাকে ছেড়ে দিয়ে পুনরায় ড্রাইভিং করতে লাগলো। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল, সেই দিন তুমি কি কথা বলেছিলে আদনান? দূরে চলে গিয়েও আবার ফিরে আসবে মানে? আদনান সোজাসাপটা ভাবে উত্তর দিল, আমরা 2 দিনের মধ্যেই কানাডা ব্যাক করছি। আমরা মানে আমি, মাম্মা, ড্যাড আর রিদিতা। আরিয়ান ভাইয়া রিদিতার যাওয়ার ব্যাপারটা ফাইনাল করে দিয়েছে। এটা আমি মাম্মা ড্যাডকেও বলে রেখেছি। তারা অতি দ্রুত শায়লা আন্টি এবং রেজা আঙ্কেলকেও ব্যাপারটা বলে দেবে।
রুহি হঠাৎ করে বুকটা কেঁপে উঠল। সে আদনানের হাত জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে প্লিজ দূরে চলে যেও না, আমার ভীষণ কষ্ট হবে। আদনান রুহির দিকে তাকিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে শান্ত কোমল কণ্ঠে বলল, আমি যখন তোমাকে কথা দিয়েছি আবার তোমার কাছে ফিরে আসব, তার মানে ফিরে আসবই। শুধুমাত্র কয়েকটা বছরের অপেক্ষা। এই বিরহের যন্ত্রণা যদি সহ্য করতে পারো তবে তোমার ভালোবাসা সার্থক। বিচ্ছেদের কষ্ট সহ্য করে ভালোবাসার অগ্নি পরীক্ষা দাও। সেই পর্যন্ত যদি তুমি আমাকে একইভাবে ভালোবাসো তবে সেটাই আমার প্রতি তোমার প্রকৃত ভালোবাসা। আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম। আমিও এই কয়েকটা বছরে দেখতে চাই তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা কতটুকু। তারপর কোনো একদিন সকল বাধা অতিক্রম করে আবার তোমার বুকে ফিরে আসবো আমি। সেই দিনটার দিকে চেয়ে অপেক্ষা করবে তো আমার জন্য?